সালামু আলাইকুম, সুপ্রিয় ছাত্রছাত্রীরা। আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো, পড়াশোনা ভালো মতো করতেছো। তো আজকে আমি মোহাম্মদ রাকিবুল হাসান শুভ, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তো তোমাদের যে সাবজেক্টে ক্লাস নিব, তো এই সাবজেক্টের নাম হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তো তোমাদের গত একটা ক্লাস আমি নিয়েছি, আশা করি তোমরা ওই ক্লাসটা মনোযোগ সহকারে শুনছো এবং ওই পড়াগুলা কমপ্লিট করছো। তো যখন যদি তোমাদের সামনাসামনি ক্লাস নেওয়া সম্ভব হতো, তাহলে ওটার ফিডব্যাকটা আমরা নিতে পারতাম, বা কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া, বা তোমাদেরকে কোশ্চেন করা, বা ওই পড়াটা আদায় করে নেওয়া যাইতো। যাই হোক, এখন যেহেতু একটা পরিস্থিতির কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে না। কিন্তু পরবর্তীতে যখন আমাদের ক্লাস রেগুলার শুরু হবে, তখন তোমাদের এই যে বিষয়গুলো ক্লাস নেওয়া হয়েছে, তো এটার আমরা দেখা গেছে ক্লাস টেস্ট নিব, এবং এই ক্লাস টেস্টের একটা মূল্যায়ন আছে, এটা একটা মার্ক আছে। তো এই মার্কটা ফাইনাল যখন আমরা মার্ক দিব তোমাদেরকে, সেটার সাথে অ্যাড হবে। তো এই কারণে তোমরা খুব ভালো করে দিনের পরটা দিন কমপ্লিট করবা, এটা আমার তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল। এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজ গত সপ্তাহে আমরা 1 নম্বর অধ্যায় নিয়ে, প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের এই অধ্যায়টা হইতেছে, নাম হচ্ছে লৌহজ ধাতু ও উহার সংকর। লৌহজ ধাতু ও উহার সংকর, 2 নম্বর অধ্যায়। তোমরা যারা যারা বই কালেক্ট করো নাই, তারা অবশ্যই বই সংগ্রহ করে নাও। আমাদের বিভিন্ন প্রকাশনীর বই আছে। তো অনেকেই বলছে যে স্যার কোন বই কিনবো, আমি কমেন্টের মধ্যে দেখছি। তো তোমাদের বাজারে তোমাদের বিভিন্ন প্রকাশনীর বই আছে, তো তোমরা যে কোনো প্রকাশনীর বই কিনলেই হবে। তারপর আমাদের লাইব্রেরিতে, আমাদের কলেজের ইন্টারনাল একটা লাইব্রেরি আছে, তো এই লাইব্রেরিতেও বই আছে, সেখান থেকে হেল্প নিতে পারো। তো এইভাবে তোমরা তোমাদের পড়াগুলো কমপ্লিট করতে পারবা, বইগুলো কালেক্ট করতে পারবা। বইগুলো অবশ্যই কালেক্ট করে নাও, বই না থাকলে পড়ার স্পিড পাবা না। বা দেখা গেছে আমার স্লাইডে আমি অনেক কিছুই সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি, বিস্তারিত তোলা সম্ভব হয় নাই, কিন্তু বইয়ের মধ্যে ওটার বিস্তারিত আছে, বইয়ের মধ্যে ওটার পূর্ণাঙ্গ রূপটা আছে। তো এই কারণে তোমরা অবশ্যই এই বইটা কালেক্ট করে নিবা। আচ্ছা, লৌহজ ধাতু। আমাদের এখন দেখতে হবে যে লৌহজ ধাতু কাকে বলে। তো যে সকল ধাতুর মধ্যে ফেরাস অর্থাৎ লোহা বিদ্যমান থাকে, যে সকল ধাতুর মধ্যে, সেটাকে বলা হয় লৌহজ ধাতু। যেরকম কোন একটা ধাতু আমি কালেক্ট করলাম, সেই ধাতুর মধ্যে কিছু না কিছু পরিমাণ এরকম লোহা আছে, 30%, 20%, 40%, আর বাকি অন্যান্য কিছু থাকুক, সমস্যা নাই। সালফাইড থাকুক, কার্বনেট থাকুক, বা ম্যাঙ্গানিজ থাকুক, অ্যালুমিনিয়াম থাকুক, কিন্তু সেখানে সেখানে লোহা আছে, তো লোহার পরিমাণটা বেশি আছে, তো সেটাকে আমরা লৌহজ ধাতু বলবো। যেরকম পিগ আয়রন, ডালাই লোহা, পেটা লোহা, এগুলাতে এগুলাতে তোমার কি লোহা বিদ্যমান। আমরা আরেকটু সামনে গেলে দেখতে পারবো, এই যে পিগ আয়রন, পিগ আয়রনটাকে বললাম আমরা লৌহজ ধাতু। লৌহজ ধাতু কাকে বলা হয়? যে সকল ধাতুর মধ্যে ফেরাস অর্থাৎ আয়রন বিদ্যমান থাকবে, লোহা বিদ্যমান থাকবে, তাদেরকে বলা হয় তোমার লৌহজ ধাতু। এই যে পিগ আয়রন যদি আমরা দেখি, তো এখানে 92% লোহা আছে, তার মধ্যে 4% কার্বন, 1% সিলিকন, 1% ম্যাঙ্গানিজ এবং 2% অপদ্রব্য মিশ্রিত থাকে। তোমরা আমার ক্লাস শুনতে পারছো তো না? এখানে তোমার 92% এরকম লোহা থাকে। তো যেহেতু এখানে লোহা বিদ্যমান আছে এবং একটা বিশাল পরিমাণে আছে, এবং বাকি অন্যান্য পদার্থ আছে, যেহেতু এখানে লোহা মিশ্রিত আছে এবং একটা বিশাল পরিমাণে আছে, সেহেতু এই পিগ আয়রনকে আমরা একটা লৌহজ ধাতু বলবো।
কারণ আমরা লৌহ ধাতুর সংজ্ঞা কি জানি, যে সকল ধাতুর মধ্যে লোহা বিদ্যমান আছে ওই ধাতুগুলাকে বলা হবে তোমার লৌহজ ধাতু। অনেক সময় ছোট ছোট কোশ্চেন আসে। আচ্ছা, আচ্ছা, পিগ আয়রন সম্বন্ধে একটু আগে বললাম। এটা আমি দিয়েছি এই কারণেই যে অনেক সময় তোমাদের ছোট ছোট কোশ্চেনে আসে যে পিগ আয়রনের যে বিভিন্ন উপাদানগুলো আছে এই উপাদানগুলোর শতকরা পরিমাণ লেখো। তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কারণে আমি এটা আলাদা করে দেখাইছি। তো তোমরা এটা একটু দেখে নিবা। এখানে 92% লোহা, 4% কার্বন, 1% সিলিকন, 1% ম্যাঙ্গানিজ এবং 2% অপদ্রব্য মিশ্রিত থাকে। আচ্ছা, এখন আমরা আকরিকের মধ্যে আসি। আকরিক কি জিনিস? তো আমরা লৌহজ ধাতু জানলাম, এখন আমরা আকরিক সম্বন্ধে জানবো। যে আমাদের প্রকৃতিতে আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে হলে বিভিন্ন ধাতুর সাহায্য নিতে হয়। যেরকম লোহা একটা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু, তারপরে গোল্ড, স্বর্ণ, সিলভার, এগুলো এক এক ধরনের ধাতু। তো এই ধাতুগুলার বিভিন্ন কাজে আমাদের এগুলার ব্যবহার করতে হয়। কিন্তু এই ধাতুগুলা কিন্তু আমরা যখন খনি থেকে সংগ্রহ করি বা মাটির ভিতর থেকে সংগ্রহ করি তখন কিন্তু এগুলা একবারে বিশুদ্ধ আকারে পাওয়া যায় না। যে লোহা 100% লোহা এরকম পাওয়া যায় না। আমি স্বর্ণ সংগ্রহ করব, সিলভার বা রৌপ্য সংগ্রহ করব, অ্যালুমিনিয়াম সংগ্রহ করব, তো এগুলা কিন্তু 100% পিওর অবস্থায় পাওয়া যাবে না। তো দেখা গেছে আমি যদি লোহা কালেক্ট করতে চাই তো লোহার সাথে অন্যান্য বিভিন্ন ধরনের অপদ্রব্য মিশ্রিত থাকবে। কার্বন মিশ্রিত থাকতে পারে, সালফার মিশ্রিত থাকতে পারে, কার্বনেট মিশ্রিত থাকতে পারে, বিভিন্ন অক্সাইড মিশ্রিত থাকতে পারে। তো এই যে আমার আমার টার্গেট হলো লোহা সংগ্রহ করা, অথবা আমার টার্গেট হলো স্বর্ণ সংগ্রহ করা, কিন্তু এগুলোর সাথে যে অন্যান্য বিভিন্ন এরকম উপাদান মিশ্রিত থাকে এবং অপদ্রব্য মিশ্রিত থাকে, তো এই যে অবিশুদ্ধ ধাতব খণ্ডটা, যেটার মধ্যে লোহা আমার সংগ্রহ করার ইচ্ছে কিন্তু এটার সাথে অক্সাইড, সালফাইড, কার্বনেট, বিভিন্ন ধরনের ম্যাঙ্গানিজ, এরকম যে কার্বন, এইসব মিশ্রিত থাকে। তো এই যে বিভিন্ন সংমিশ্রণে তৈরি ধাতবটা এটাকে বলা হবে, সংমিশ্রণে তৈরি যে একটা তো এটাকে বলা হবে তোমার কি আকরিক। তাহলে আমরা কি জানলাম, যে আমি যে ধাতুটা আমি চাইতেছি, লোহা চাইতেছি বা স্বর্ণ চাইতেছি বা সিলভার চাচ্ছি, তো এগুলা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এগুলো খনির মধ্যে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এগুলোর সাথে বিভিন্ন ধরনের অক্সাইড, সালফাইড, কার্বনেট, তো এগুলো মিশ্রিত অবস্থায় থাকে। তো এটাকে বলা হবে তোমার কি আকরিক। তাহলে সংজ্ঞাটা কিভাবে আমরা দিতে পারি পরীক্ষাতে আসলে? যার ধাতুগুলো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অক্সাইড, সালফাইড, কার্বনেট, বিভিন্ন ধরনের উপাদান মিশ্রিত থাকে। তো তাদের ধাতুর এই খনিজ যৌগকে আমরা আকরিক বলবো। তো এইটা আকরিকের সংজ্ঞা। অনেক সময় এরকম ছোট ছোট কোশ্চেন আসতে পারে। আচ্ছা, বিভিন্ন প্রকার আকরিক, লোহার আকরিক থাকতে পারে, তারপরে গোল্ড স্বর্ণের আকরিক থাকতে পারে, অ্যালুমিনিয়ামের আকরিক থাকতে পারে, বিভিন্ন ধরনের আকরিক থাকতে পারে। তো আমরা আজকে এখানে লোহার আকরিক গুলা নিয়ে এরকম আলোচনা করব। বিভিন্ন প্রকার লোহার আকরিক গুলোর নাম। এক নম্বর হলো হেমাইট। হেমাইট একটা লোহার আকরিক। হেমাইট, তো তোমাদের অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে লোহার যে কোনো একটা আকরিকের নাম লেখো এবং তার পরিচিতি বা তার এরকম বৈশিষ্ট্যগুলো লেখো। তখন তোমরা এই হেমাইট এটা দিতে পারো। তো হেমাইট এখানে 2 অণু আয়রন থাকবে এবং 3 অণু অক্সিজেন থাকবে। Fe2O3 এটার গাঠনিক সংকেত। তো এটার প্রকৃতিতে এই হেমাইট আকরিকটা, হেমাইট একটা কি পিছনে যাই আমরা। হেমাইট হচ্ছে একটা লোহার আকরিক, একটা আকরিকের নাম হেমাইট, লোহার। তো এটা প্রকৃতিতে এরকম লাল অবস্থায় পাওয়া যায় অনেকটা, এটার আকৃতি অনেকটা লাল বর্ণের হয়। তো এই কারণে এটাকে রেড হেমাইট নাম বলা হয়। এটার অন্য নাম হচ্ছে রেড হেমাইট।
অনেক সময় বিভিন্ন ভাই কোশ্চেন আসতে পারে যে হেমাইটকে অন্য কি নামে ডাকা হয়, যে বলা হবে রেড হেমাইট নামে ডাকা হয়, বা এটার গাঠনিক সংকেত কি, তখন আমরা বলবো Fe2O3। আচ্ছা, যাই হোক, তো এটা রেড হেমাইট নামে পরিচিত। এটার আপেক্ষিক গুরুত্ব যে 4.8 থেকে 5.3 পর্যন্ত হয়ে থাকে। তারপরে এখানে লোহার পরিমাণ 65 থেকে 75% থাকে। অন্যান্য গুলাতে দেখা গেছে এটার মধ্যে 65 থেকে 75% এরকম লোহা থাকবে, এবং অন্যান্য অপদ্রব্যের সাথে মিশ্রিত থাকবে। যেহেতু এটা একটা আকরিক, বলা হয়েছে লোহার আকরিক। আকরিক মানে কি, যে তার সাথে অন্যান্য জিনিস মিশ্রিত অবস্থায় থাকবে। তো এটার মধ্যে লোহা 65 থেকে 75% থাকবে, কিন্তু এটার সাথে অন্যান্য বিভিন্ন অপদ্রব্য, ম্যাঙ্গানিজ, তারপরে কার্বন, তারপরে সিলিকা, এরকম বিভিন্ন ধরনের উপাদান অন্যান্য মিশ্রিত থাকবে, কিন্তু এটাতে এরকম 65 থেকে 75% লোহা থাকবে। আচ্ছা, লিমোনাইট, এটা হচ্ছে লোহার আরেকটা আকরিকের নাম। তো এটার গাঠনিক সংকেত হলো 2Fe2O3 3H2। এখানে 3 অণু পানি থাকবে এবং 2 অণু অক্সাইড থাকবে, ফেরিক অক্সাইড। তো এটা অনেকটা বাদামি বর্ণের হয়ে থাকে। আগেটা ছিল কি, হ্যামাইট ছিল এরকম লাল রঙের ছিল, আর এরকম যে এখানে বলা হয়তো রেড হ্যামাইট। আর লিমোনাইটটা অনেকটা বাদামি কালারে থাকে, তো এখানে এর নাম হচ্ছে ব্রাউন হ্যামাইট বলা হয় একে। তো এটার আপেক্ষিক গুরুত্ব 3.6 হতে 4 পর্যন্ত হয়ে থাকে। এর আপেক্ষিক গুরুত্ব 3.6 হতে 4 পর্যন্ত হয়ে থাকে। এবং এই আকরিককে নিষ্কাশন করলে, এই আকরিককে পরিশোধন করে লোহা বের করলে, তো এখানে 30 থেকে 55% এরকম লোহা পাওয়া যায়। 30 থেকে 55%। তো দেখা গেছে হেমাইটের তুলনায় হেমাইটে কত 65 থেকে 75% লোহা পাওয়া যায়, আর লিমোনাইটের মধ্যে 30 থেকে 55%। তুলনামূলকভাবে লিমোনাইটে লোহার পরিমাণটা কম থাকে, কম পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা এটাতে চলে যাই। তারপর হচ্ছে ম্যাগনেটাইট, Fe3O4, এটার গাঠনিক সংকেত। এটা লোহার আরেকটা আকরিকের নাম, Fe3O4। তো এটা দেখতে অনেকটা কালো বর্ণের হয়, তো এটাকে এখানে ব্ল্যাক অক্সাইড নামে পরিচিত, যেহেতু এটা কালো কালারের হয়। এটার আপেক্ষিক গুরুত্ব 5.18 পর্যন্ত হয়ে থাকে। এটাকে প্রায় 1540 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ দিলে, তাপমাত্রা এটা কি হয়, গলনাঙ্ক এটার 1540 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এটা থেকে নিষ্কাশন করলে 55 থেকে 65% লোহা পাওয়া যায়। এতে কিন্তু লোহার পরিমাণ হচ্ছে 55 থেকে 65%। ম্যাগনেটাইট এবং হেমাইট অনেকটা কাছাকাছি ধরনের লোহা পাওয়া যায়। এটাতেও 65%, এটাতেও 65-75%, কাছাকাছি ম্যাগনেটাইট। তাহলে ম্যাগনেটাইট কি, এটা ব্ল্যাক অক্সাইড নামে পরিচিত। এটার আপেক্ষিক গুরুত্ব 5.18 এবং গলনাঙ্ক 1540 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে, এবং এটার লোহার পরিমাণ 55 থেকে তোমার 65 পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, তো আমি এই যে লোহার আকরিক গুলা ব্যাখ্যা বললাম এবং কয়েকটা বৈশিষ্ট্য বললাম, কয়েকটা লোহার আকরিকের নাম বললাম, হেমাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট, এবং এগুলোর প্রত্যেকটার কি করলাম, আমি প্রত্যেকটার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমি বর্ণনা করলাম। কারণ কি, অনেক সময় আমাদের আসে, যেরকম তোমাদের 2015 সালের পরিপূরক পরীক্ষায়, 2011 সালের পরীক্ষায় আসছিল যে লোহার আকরিক গুলার বর্ণনা দাও। তো এই কারণে আমি এটা একটু গুছাইয়ে দিছি, যাতে তোমাদের পড়তে সহজ হয়। তোমাদের বইয়ে দেখা গেছে এলোমেলো ভাবে আছে, তো আমি জিনিসটা একটু গুছাইয়ে দিছি। তো তোমরা এটা ভালো করে দেখে নিবা। শুধু পরীক্ষার জন্য না, এটা বাস্তব জীবনেও এটা জানা থাকা দরকার আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলার পার্সেন্টেজ এইগুলো আসে, তো তোমরা এটা পড়ে নিবা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে অনেক সময় আসে লোহার আকরিক গুলার বর্ণনা দাও, তখন এটা তোমরা দিতে পারো।
বা অনেক সময় আসে যে লোহার আকরিক গুলার পার্থক্য লেখো একটা আরেকটার সাথে, তখন তোমরা কি করবে, এই বৈশিষ্ট্যগুলো পাশাপাশি লিখে দিলেই হবে। যে তোমার এগুলা হেমাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট পাশাপাশি পার্থক্য হিসাবে দেখাই দিবে, এবং খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো আরেকটা আছে, সেটা হলো সেডিরাইট। এটাও একটা লোহার আকরিক। তো সেডিরাইট এটাও তোমার অনেকটা বাদামি কালারের, এই কারণে এটার নাম ব্রাউন কার্বনেট নামে পরিচিত, এবং এটার গাঠনিক সংকেত FeCO3। এটার আপেক্ষিক গুরুত্ব 4.5 থেকে 5 পর্যন্ত হয়ে থাকে। এটার গলনাঙ্ক প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, এবং এটাতে 30 থেকে 40% মতো লোহা পাওয়া যায়। এটাকে নিষ্কাশন করলে 30 থেকে 40% মতো লোহা পাওয়া যাবে, সেডিরাইট। তো এটাও একটা আকরিক। তাহলে আমরা 4টা আকরিক সম্বন্ধে জানলাম। কি কি আকরিক সম্বন্ধে জানলাম? লোহার 4টা আকরিক জানলাম, হেমাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট, সেডিরাইট। হ্যাঁ, তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। এখন আমরা যে জিনিসগুলো জানবো, যে আকরিক থেকে লোহা উৎপাদন। আকরিক জিনিসটা কি, আবার আমরা একটু রিভিউ করি। আকরিক, দেখো আমি আগেই বলছি যে ধাতু, লোহা বা স্বর্ণ বা এরকম অ্যালুমিনিয়াম, তো এগুলা কিন্তু প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। আগে এটা বলছি কিছুক্ষণ আগে। এগুলোর সাথে বিভিন্ন ধরনের অক্সাইড, সালফাইড, কার্বনেট, ম্যাঙ্গানিজ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অপদ্রব্য, সিলিকা, অ্যালুমিনা, এগুলো মিশ্রিত অবস্থায় থাকে। লোহার একটা জিনিস, আমি লোহার একটা বিশুদ্ধ লোহা পাইতে যাব, কিন্তু প্রকৃতিতে দেখা গেছে এই লোহার সাথে বিভিন্ন ধরনের কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ এগুলো মিশ্রিত অবস্থায় আছে। এই যে মিশ্রিত যে যৌগটা, ধাতু যৌগটা, তো এটাকে বলা হবে তোমার কি, আকরিক। তাহলে আকরিক একটা বিশুদ্ধ একটা ধাতু না, তো এটার সাথে বিভিন্ন ধরনের উপাদান মিশ্রিত অবস্থায় থাকে। কিন্তু এখন আমি একটা লোহার আকরিক নিলাম, তো এই আকরিক থেকে আমি কিভাবে লোহা উৎপাদন করবো, মানে লোহাটা আমি বের করে নিয়ে আসবো। দেখা গেছে একটা আকরিকের মধ্যে 30 থেকে 40% অথবা 50 থেকে 60% এরকম লোহা আছে, বাকি অন্যান্য অপদ্রব্য বিভিন্ন পদার্থ মিশ্রিত আছে, কিন্তু সেখান থেকে আমি পিওর লোহাটা আমি কিভাবে নিয়ে নিব। তো দেখি আমরা কিভাবে করা যায়। আমি একটা এই দেই, এখানে দেখো একটা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আকরিক আকরিক থেকে, এই যে আকরিক থেকে আমরা এরকম কি করব, আকরিক থেকে লোহা তৈরি করব। তো আকরিকটাকে প্রথমে কি করা হয়, আকরিকের মধ্যে আমরা জানি বিভিন্ন ধরনের অপদ্রব্য মিশ্রিত থাকে। তো এই কারণে আকরিকটাকে প্রথমে একটা চুল্লির মধ্যে নিয়ে, চুল্লি মানে হইতেছে যেখানে বিশাল এরকম হিট প্রডিউস করা হয়, এবং হিটের সাহায্যে আকরিককে কি করা হয়, গলানো হয়। তো এই আকরিকটাকে আমরা কি করব, ওই চুল্লির মধ্যে নিয়ে এরকম গলাবো, প্রায় 3000 ডিগ্রি ফারেনহাইটে গলাবো। তো এই আকরিকটাকে যখন আমি গলাবো, তখন আকরিকটা কি হয়ে যাবে, আকরিকটা তরল হয়ে যাবে, ঠিক না? আকরিকটা এরকম তরল হয়ে যাবে। তো তরল হয়ে গেলে এটার মধ্যে বিভিন্ন ধরনের এর মধ্যে লোহাও আছে। তো লোহা সাথে এরকম বিভিন্ন ধরনের সিলিকা, ম্যাঙ্গানিজ বা এরকম যে আহ, দেখা গেছে বিভিন্ন ধাতুমল, অ্যালুমিনা, এগুলো মিশ্রিত অবস্থায় আছে, সব গলে যাবে। কিন্তু ভারী লোহাটা যেহেতু ভারী, তুলনামূলক ভাবে ভারী, তো এটা নিচে থাকবে। আর অন্যান্য যে পদার্থগুলো যেহেতু হালকা আছে, তো এটা কি হবে, উপরের দিকে ভেসে উঠবে। লোহার সাথে আবার লোহা যদিও নিচে চলে যাবে ভারী হিসাবে, কিন্তু দেখা গেছে তার সাথেও কিছু কিছু অন্যান্য পদার্থ মিশ্রিত অবস্থায় থাকবে, সেটা আমি পরে আসতেছি। কিন্তু অধিকাংশ জিনিসগুলাই কি হবে, গলে যখন তরল হয়ে যাবে তখন উপরে উঠে আসবে হালকা হওয়ার কারণে। তো আমি কি করব, তারপরে তারপরে এই উপরে যে চলে আসলো, তো এই অপদ্রব্যগুলাকে, মানে লোহা বাদে যেগুলো আছে সেগুলাকে আমি আলাদা করে নিব। এটাই বলা হয়েছে অপদ্রব্য এবং গলিত লোহা আলাদাকরণ। প্রথমে কি করব, আকরিকটাকে 3000 ডিগ্রি ফারেনহাইটে উত্তপ্ত করে তাকে গলাবো, এই যে বিগলিত। তারপরে কি করব, এরকম যে তোমার অপদ্রব্যগুলা এই গলিত লোহা থেকে এরকম আলাদা করব। বললাম অপদ্রব্যগুলো অধিকাংশ কি হয়ে যাবে, উপরে উঠে আসবে, যেহেতু এরকম লোহার চাইতে এগুলো তুলনামূলকভাবে হালকা। আবার কিছু কিছু লোহার সাথে অন্যান্য থাকবে, সেটা আসতেছি পরে। তারপরে তোমার তারপরে এরকম যে কি করবো, লোহা বাদে বাকি যে এই জিনিসগুলো আছে এগুলোকে আলাদা করে নিব।
আলাদা করলে সেখানে লোহা থাকলেও লোহার সাথে কিছু কিছু অন্যান্য পদার্থ মিশ্রিত অবস্থায় থাকবে। তো এই গলিত লোহাটাকে, যে গলিত লোহাটা আমি আলাদা করে নিলাম, গলিত লোহা বাদে বাকি যে জিনিসগুলো আছে এগুলো থেকে গলিত লোহাটাকে আলাদা করে নিলাম, তো এটাকে বলা হবে, গলিত লোহাকে বলা হবে পিগ আয়রন। এখন এটা কিন্তু অত্যন্ত উত্তপ্ত, প্রায় 3000 ডিগ্রি ফারেনহাইটে তাকে গলানো হয়েছে এবং এটা গলিত অবস্থায় আছে। এখন লোহাটাকে তো আমি এরকম গলিত অবস্থায় চাই না, আমি চাই এরকম শক্ত অবস্থায়। এখন এটা বিভিন্ন ছাঁচের উপর, বিভিন্ন ছাঁচ বা বিভিন্ন ফর্মা যেটাকে বলা হয়, আমার যে আকৃতির দরকার, আয়তাকার দরকার, গোলাকার দরকার, অথবা সিলিন্ডার আকৃতি দরকার, তো আমি ওই আকৃতির ছাঁচের মধ্যে বা ওই আকৃতির ফর্মার মধ্যে ফেলে আমি কি করব, তাকে এরকম রাখবো, রাখার পরে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে তাহলে কি হয়ে যাবে, সেটা এরকম একটা লোহা হয়ে যাবে। এবং এই লোহাটা কি হলো, এই যে আগেই বলছি, অপদ্রব্য বা এই যে ইয়ের সাথে, আকরিকের সাথে যে অন্যান্য লোহা বাদে বাকিগুলো ছিল এগুলাকে আমি আলাদা করছি। আলাদা করার পরে এই গলিত লোহাটাকে এরকম আমি একটা ছাঁচের মধ্যে ফেলে এরকম ঠান্ডা করছি, ফলে এটা অনেকটা তুলনামূলকভাবে তুলনামূলকভাবে অনেকটা পিওর এরকম লোহা পেয়ে যাবো। কারণ এই লোহা থেকে আগে আমি কি করছি, অপদ্রব্যটা মানে লোহা বাদে বাকি যা আছে সব আলাদা করে ফেলছি। তো এইখানে আমি কতটুকু এই যে ঢালাই করে নিলাম, মানে ছাঁচের মধ্যে ফেলে এরকম যে আমি ঠান্ডা করার পর যে লোহাটা পেলাম এটাকে বলা হবে ডালাই লোহা। তো এই ডালাই লোহাতে প্রায় 92% লোহা থাকবে, অন্যান্য 4% কার্বন বা অন্যান্য আদার্স থাকবে, কিন্তু 92% লোহা মানে কি ধরতে গেলে অনেকটা প্রায় পারফেক্ট লোহা। দেখা গেছে এই লোহার সাথে অন্যান্য যে পদার্থগুলো ছিল এগুলো আমি প্রায় সরাই ফেলাইছি, এই যে অপদ্রব্য, প্রায় 92% সলিড লোহা পাওয়া যাবে। তো এইভাবে আকরিক থেকে এরকম লোহা পাওয়া যায়। আমি আবার বলতেছি তোমাদেরকে যে দেখো, আচ্ছা আমি আরেকটু দেখাই। তো এই যে পিগ আয়রন, আচ্ছা আমি তো আরেকটু বলতেছি যে আকরিক থেকে এরকম লোহাটা কেমন ভাবে পেলাম আমি, যে আকরিক হইতেছে কি, এটার সাথে অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকবে, সিলিকা থাকবে, কার্বন থাকবে, ম্যাঙ্গানিজ থাকবে, তারপরে এরকম যে অন্যান্য অপদ্রব্য থাকবে, তারপরে দেখা গেছে ধাতুমল থাকবে, তো এগুলা থাকবে। তো এগুলা সহ যে যৌগটা সেটাকে বলা হবে আকরিক। তো এই আকরিককে তো এই আকরিককে কি করলাম আমরা, আকরিককে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইটে প্রথমে গলাবো। গলাইলে এই গলিত যে আকরিকটা, এই আকরিকটার সাথে বিভিন্ন ধরনের লোহা ব্যতীত বিভিন্ন ধরনের পদার্থগুলো মিশ্রিত অবস্থায় থাকবে। অধিকাংশগুলাই কি হবে, লোহার সাথে হালকা হওয়ার কারণে উপরে উঠে আসবে, ফলে সেটাকে আমরা আলাদা করে নিব। আলাদা করার পরে যে আমরা অনেকটা পিওর লোহা পাবো, তরল আকৃতি, সেটাকে বলা হবে পিগ আয়রন। তো এই পিগ আয়রনটাকে আমরা কি করব, বিভিন্ন ছাঁচের মধ্যে আয়তাকার, গোলাকার, সিলিন্ডার আকৃতির, যে আকৃতির দরকার আমার ওইটাকে ছাঁচের মধ্যে রেখে, ফর্মার মধ্যে রেখে তাকে ঠান্ডা করব, ফলে আমি একটা সলিড লোহা পেয়ে যাব। এটাতে প্রায় পিওর, প্রায় 92% এরকম লোহা বিদ্যমান থাকবে। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে এই যে পিগ আয়রন, পিগ আয়রন মানে কি, ডালাই লোহা গলিত অবস্থায় থাকলে যেটাকে বলা হয় পিগ আয়রন। তো এই পিগ আয়রন আমি আগে দেখাইছি এই ডালাই লোহাতে কি পরিমাণই থাকে। এই যে দেখো, পিগ আয়রন মানে ডালাই লোহাটা আছে, ডালাই লোহাটার গলিত রূপটা হচ্ছে পিগ আয়রন। তো এখানে প্রায় 92% লোহা থাকে, 4% কার্বন থাকে, 1% সিলিকন থাকে, 1% ম্যাঙ্গানিজ এবং 2% অপদ্রব্য মিশ্রিত থাকে। তো ধরতে গেলে অনেকটা সলিড লোহা, কারণ এটাতে 1% ম্যাঙ্গানিজ, 1% সিলিকন, 2%, এটা বেশি ধরা হয় না। তো এটাতে প্রায় আমরা অনেকটা পিওর এরকম লোহা পাইয়া গেলাম। তাহলে আমরা মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা পেলাম যে তোমার কিভাবে আকরিক থেকে এরকম কি পাওয়া যায়, লোহা পাওয়া যায়। তোমরা বইয়ের মধ্যে আরো ডিটেলস আছে, যেহেতু স্লাইডে একবার ডিটেলস দেখানো সম্ভব না, কিন্তু বেসিক জিনিসটা, মূল তথ্যটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। তো তোমরা বাকি দেখে নিবা, বইয়ে দেখে নিবে। আচ্ছা, এখন পরের স্টেপে চলে যাই। এখন ডালাই লোহার বৈশিষ্ট্য কি, যে ডালাই লোহা আর একটু দেখাই, এদিকে আসি। ডালাই লোহার গলিত রূপটা হইতেছে পিগ আয়রন। ধরতে গেলে ডালাই লোহাতে 4% কার্বন, 1% সিলিকন, 1% ম্যাঙ্গানিজ, 2% অপদ্রব্য মিশ্রিত থাকবে। তো যেহেতু লোহার সাথে এই অপদ্রব্যগুলা কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ এবং এখনো মিশ্রিত অবস্থায় আছে, সেহেতু এটা কিন্তু, যদিও লোহা, কিন্তু একবার 100% যে তোমার এরকম একবারে পিওর লোহা তা না, কিন্তু তার সাথে আমরা দেখলাম যে কিছু কিছু মিশ্রিত অবস্থায় আছে, ম্যাঙ্গানিজ, সিলিকন, তারপরে কার্বন, এগুলো মিশ্রিত অবস্থায় আছে।
তো কোনো একটা যখন এরকম লোহার সাথে ওই জিনিসগুলো মিশ্রিত অবস্থায় থাকবে, তখন কিন্তু এটা তুলনামূলকভাবে একবারে 100% পিওর যে তা না। যেহেতু পিওর না, কোনো কিছু মিশ্রিত অবস্থায় আছে, সেহেতু ডালাই লোহাটা অনেকটা ভঙ্গুর হবে। মানে এটার উপরে বেশি জোরে আঘাত করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এই যে ভঙ্গুর, নমনীয় হবে। এবং এটাকে যদি আমি পিঠে, মনে করেন গোলাকৃতির আছে, তো এটাকে আমি পিঠে এরকম চ্যাপ্টা করব, তো চ্যাপ্টা করা যাবে না। চ্যাপ্টা করতে গেলে দেখা গেছে ভেঙে যেতে পারে। কারণ কি, এটার সাথে বিভিন্ন অপদ্রব্য, ডালাই লোহার সাথে বিভিন্ন ধরনের অপদ্রব্য মিশ্রিত আছে কিছু দেখছি। এবং এটা যেহেতু ভঙ্গুর, সেহেতু এটাকে পিটাইতে গেলে, পিঠে যদি এরকম চ্যাপ্টা করতে যাই, তাহলে সেটা ভেঙে যেতে পারে। আচ্ছা, এটা সাদা কালারের হইতে পারে, ধূসর কালার হইতে পারে। আবার যে আমি ফর্মার উপরে এরকম ফেলে এরকম ডালাই করব, তো ওই ফর্মার মধ্যে যদি কোনো আকৃতি থাকে, মনে করো ওই ফর্মার মধ্যে আগে থেকে ফুলের ছাপ দেওয়া আছে, বা এরকম ওই ফর্মার ভিতরে কোনো দাগ কাটা আছে, তো যেহেতু এটা ওই ফর্মার মধ্যে ফেলে আমি ওই ছাঁচের মধ্যে ফেলে এরকম কি করতেছি, এটাকে ঠান্ডা করতেছি, প্রথমে গলিত অবস্থায় ছিল, সেহেতু ওইখানে ওই ফুলের আকৃতি বা ওই দাগের আকৃতির ছাপটা ধারণ করবে। এখানে বিভিন্ন ছাপ যুক্ত হইতে পারে। এটাতে আগে বলছি কার্বনের পরিমাণ 3 থেকে 5, অর্থাৎ 4%, 5% এরকম থাকে। এবং এটার গলনাঙ্ক হয়েছে 1200°C। এটা আমার এই স্লাইডটা দেওয়ার, এই জিনিসটা দেওয়ার কারণ হলো এই কারণে যে অনেক সময় তোমাদের কোশ্চেন আসে যে ডালাই লোহার বৈশিষ্ট্যগুলো লিখো। তো এই যে এই ডালাই লোহার এই বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ে নিও, অনেক সময় বিভিন্ন কোশ্চেনে আসে। হ্যাঁ, তোমরা এটা দেখে নিবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডালাই লোহা তোমার যেরকম তোমার 2005 সালে একটা কোশ্চেন আসছে, ডালাই লোহা কি। ডালাই লোহার ইংলিশ হলো কাস্ট আয়রন। কাস্ট আয়রন বলতে কি বুঝো, তো এরকম আসে। এবং তার বৈশিষ্ট্যগুলো লেখো। তো এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের আসে, তো তোমরা এটা একটু দেখে নিবে। হ্যাঁ, আচ্ছা, ধরো পেটা লোহা। পেটা লোহা আবার কোনটা? এখন আমি বলি, এই যে ডালাই লোহা, ডালাই লোহাতে, ডালাই লোহাতে কি আছে? 92% লোহা আছে, এবং এর সাথে 4% কার্বন এবং আরো অন্যান্য কিছু মিশ্রিত অবস্থায় আছে। তো এই লোহাটাকেই, এই যে ডালাই লোহার গলিত রূপটা কি মনে আছে? মনে রাখতে হবে, ডালাই লোহার গলিত রূপটা হচ্ছে পিগ আয়রন। তো এই পিগ আয়রনে কি আছে? তোমার 4% কার্বন এখনো মিশ্রিত অবস্থায় আছে, নাকি? আমি যদি এই কার্বনটাকে আরো সরাই দিতে পারি, তাহলে লোহাটা কি হবে? আরো বিশুদ্ধ হবে। আবার বলতেছি, এই যে তোমার ঢালাই লোহা যে গলিত রূপটা, এটাকে বলা হয় পিগ আয়রন। এটাকেই তো ঠান্ডা করে আমি কি করলাম, ঢালাই লোহা তৈরি করলাম। তো এটাতে কিন্তু এখনো 4% কার্বন মিশ্রিত অবস্থায় আছে। তো এটাকে যদি আমি এই 4% কার্বন আরো সরাই দিতে পারি, তাহলে সেটা কি হবে? আরো বিশুদ্ধ হবে। আচ্ছা, তো এটাই করা হয়েছে। পেটালো হাতে কি করা হয়েছে? পেটালো হাতে তোমার ওই যে 4% কার্বন পিগ আয়রনের মধ্যে বা ডালাই লোহার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল, ওটাকে আরো সরাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে লোহাটা আরো পিওর হয়ে গেছে। এখন কত? আগে ছিল তোমার এই ডালাই লোহাতে 92% লোহা এবং 4% কার্বন। এখন তোমার কার্বনটাকে সরাই দিচ্ছে, ফলে 92 থেকে 96% হয়ে গেছে। এটাতে মাত্র 0.12% কার্বন মিশ্রিত অবস্থায় থাকে। মানে কি হয়েছে? যে কার্বনের পরিমাণ আরো কমে গেছে। এই লোহা থেকে যত অন্যান্য পদার্থ যত সরে যাবে, তত এটা আরো কি হবে? বিশুদ্ধ হবে। তো এটাতে কার্বন আরো সরাই দিছি। ওই দেখা গেছে যে আগেরটাতে ছিল, ওই ডালাই লোহা বলো বা ই বলো, ওই কি বলে পিগ আয়রন বলো, সেটাতে 4% কার্বন মিশ্রিত অবস্থায় ছিল। এই যে 4% কার্বন, এখন আমি কি করছি? এখন এই 4% কার্বনকে আরো সরাইতে 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 0.12% কার্বনে নিয়ে আসছি। ফলে লোহাটা আরো বিশুদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তো লোহাটা যদি আরো বিশুদ্ধ হয়, তাহলে এটার বৈশিষ্ট্যগুলো কি হবে? অনেক সময় যদি আসে পেটা লোহার বৈশিষ্ট্য, তাহলে 1 নাম্বার হবে এটা অনেকটা বিশুদ্ধ লোহা, এবং এটার গলনাঙ্কটাও বেড়ে যাবে। এটা গলাইতে আরো বেশি তাপ লাগবে, 1650°C। এবং এটা শুধু তাই না, এটা দেখা গেছে অন্য একটা চুম্বকের সাথে যদি এটাকে ঘর্ষণ করা হয়, ঘষা হয়, বা চুম্বকের সংস্পর্শে রাখা হয়, দেখা গেছে এটা অস্থায়ী চুম্বকত্ব বৈশিষ্ট্য লাভ করবে। এবং দেখা গেছে তোমার এটা কিছুটা আঁশযুক্ত হবে, এবং মরিচাও, এটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটা দ্রুত মরিচা ধরে। তো এগুলো হলো এটার বৈশিষ্ট্য। তো এই কারণে আমরা পেটা লোহাটাকে অনেকটা বিশুদ্ধ লোহা আমরা ধরবো এই ডালাই লোহার তুলনায়। ঠিক আছে, অনেক সময় পার্থক্য আসে ডালাই লোহা এবং পেটা লোহার মধ্যে পার্থক্য। তাহলে আমরা কি দিতে পারি? যে ডালাই লোহা এরকম যে ভঙ্গুর, কিন্তু পেটা লোহা ভঙ্গুর নয়, এরকম আমরা দিতে পারি, যেহেতু এই বৈশিষ্ট্যগুলো আছে। এটাকে পিটিয়ে পাত তৈরি করা যায় না, কিন্তু এটাকে পেটা লোহাকে কি করা হয়? পিটিয়ে পাত তৈরি করা হয়, যায়। তো এটার গলনাঙ্ক 1650, এটা তোমার কত? 1200°C। তো এরকম বৈশিষ্ট্য, অনেক সময় পার্থক্য আসে, অনেক সময় বৈশিষ্ট্য আসে। তোমরা এটা পড়ে নিবা,
ঠিক আছে? এমনকি তোমার চাকরির ক্ষেত্রে ওইগুলো অনেক সময় কোশ্চেনগুলো আসে যে লোহার মধ্যে লোহার পরিমাণ কত? ছোট, ছোট কোশ্চেন আসে বা বিভিন্ন ভাইবার মধ্যে আসে পেটা লোহা এবং ঢালাই লোহার মধ্যে লেখো। পার্থক্যগুলো বলো। তো এটা তোমরা দেখে নিবে, হ্যাঁ? তাহলে আমরা মোটামুটি আজকে আমাদের এই পর্যন্ত পড়া ছিল। তাহলে আজকে আমরা কি শিখলাম আরেকটু দেখি আমরা, হ্যাঁ? আজকে আমরা দেখলাম প্রথমে আমরা কি শিখলাম? আমরা লৌহজ ধাতু কাকে বলে এটা এটার সংজ্ঞাটা জানলাম। তারপরে পিগ আয়রন সম্বন্ধে আমরা জানলাম। আকরিক কাকে বলে এটা আমরা জানলাম। বিভিন্ন প্রকার লোহার আকরিক, হ্যামাইট, লিমোনাইট এবং ম্যাগনেটাইট এবং সেরিরাইট, এগুলো হচ্ছে কি লোহার বিভিন্ন ধরনের আকরিক, এগুলো সম্বন্ধে আমরা জানলাম। আকরিক হতে কিভাবে লোহা উৎপাদন করা হয় এটা আমরা জানলাম। তারপরে উম, ডালাই লোহার বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, পেটা লোহার বৈশিষ্ট্যগুলো জানলাম, হ্যাঁ? তো এগুলো সম্বন্ধে আমরা আজকে জানলাম। তোমরা বই দেখে আরো এগুলো ডিটেলস পড়ে নিবা, জেনে নিবা, হ্যাঁ? তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগছে এবং তোমাদের আরো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করবা, যতদূর পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেখা গেছে তোমরা দিনের আমি বারবার একটা কথা বলতেছি, তোমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন করে নিবা, হ্যাঁ? তাহলে তোমাদের পড়ার এরকম লোডটা পড়বে না। পরবর্তীতে যখন তোমরা আমাদের ফেস টু ফেস আসবা, তোমাদের আমরা সিটি পরীক্ষা, ক্লাস টেস্ট পরীক্ষা নিব, বিভিন্ন মূল্যায়ন করব, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিব। তো এখানে আগে থেকে পড়াগুলো তৈরি করে রাখবা। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম। আগামী ক্লাসে তোমরা তোমাদের জন্য অপেক্ষায় রইলাম, হ্যাঁ? সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করতে। আসসালামু আলাইকুম।